সদ্য বিবাহিত নববধূ জাজি অনেক স্বপ্ন নিয়ে তার স্বামীর বাড়ি আইয়ানা মানেতে প্রবেশ করে। তারপর থেকে শুরু হয় একের পর এক মৃত্যুর খেলা। জাজির সামনে আসে অজানা কিছু রহস্য। এগুলো কি সত্যিই কন্ডেয়া দেবের অভিশাপ, নাকি তার থেকেও বেশি কিছু? এই ওয়েব সিরিজটির সাসপেন্স আর থ্রিল শেষ পর্যন্ত আপনার মনোযোগ ধরে রাখবে। দুর্দান্ত কন্টেন্ট দিয়ে ভরপুর এই ওয়েব সিরিজটির নাম আইয়ানা মানে, যার অর্থ আইয়ানার বাড়ি বা মহল। আমি যখন এক্সপ্লেন করছি তখন এর IMDb রেটিং 8.9 আউট অফ 10। সময়ের সাথে সাথে রেটিং কম বেশি হতে পারে। এক্সপ্লেনেশন শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করি। কাহিনী শুরু হয় একটি বিয়ে বাড়িতে। আজকে কনে বিদায় নেবে, তাই বেশ জোরে সোরে সবকিছু গোছগাছ করা হচ্ছে। বেশ কিছুক্ষণ পর নববধূ জাজিকে বাইরে নিয়ে আসা হয়। পাশ থেকে বরের মেজো ভাই মহেশ বলে ওঠে, আপনারা চিন্তা করবেন না, মেয়ের খেয়াল রাখার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। জাজির স্বামী দুষ্যন্ত বলে, আপনারা সব জেনেও বিয়ে দিয়েছেন, তাতেই আমরা অনেক খুশি। জাজি কথাটার অর্থ বুঝতে না পেরে তার মায়ের দিকে তাকালে তার মা বলে, তুই একটু বাইরে যা, আমি জামাইয়ের সাথে একটু আলাদা কথা বলতে চাই। জাজি যেতেই তার মা দুষ্যন্তকে বলে, যতদিন জাজি নিজে থেকে কিছু না জানে ওকে কিছু বলার দরকার নেই। দুষ্যন্তর মেজো ভাই মহেশ যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। অবশেষে জাজি তার পরিবারের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। বেশ কিছু দূর যাওয়ার পর জাজি নিজে থেকেই দুষ্যন্তকে জিজ্ঞেস করে, সে কি এই বিয়ে নিয়ে খুশি না? গত 2 দিনও সে জাজির সাথে ঠিকঠাক কথা বলেনি, এখনো কিছুই বলছে না। দুষ্যন্তর হয়ে তাদের ড্রাইভার জাউরেয়া উত্তর দেয়, তার ছোট মালিক এমনই চুপচাপ, কথা কম বলে। জাজি বেশ আগ্রহ নিয়ে জাউরেয়াকে প্রশ্ন করে, ওই বাড়িটাকে সবাই আইয়ানা মানে অর্থাৎ আইয়ানার বাড়ি বলে ডাকে কেন? জাউরাইয়া জানায়, কারণ বাড়িতে কন্ডেয়ার মন্দির আছে, যেখানে দুষ্যন্তদের বাড়ি। আগে সেখানে তাদের 1 একর জমি ছিল। একদিন চাষাবাদের সময় সেখানে কন্ডেয়ার মূর্তি পাওয়া গিয়েছিল। সেদিন থেকেই তাদের ভাগ্য বদলে যায়। বর্তমানে আশেপাশের প্রায় 150 একর জমি এখন তাদের। দুষ্যন্তের পিতা মালিকার্জুন এবং মা নাগাম্মা অনেক পূজা পাঠ করে। যদি কন্ডেয়া খুশি থাকে তাহলে সোনার বৃষ্টি, আর অখুশি হলে আর কিছু বলার আগেই দুষ্যন্ত তাকে থামিয়ে দেয়। কিছু দূর যেতেই পুলিশ তাদের গাড়ি আটকায়। আসলে ক্রাইম ব্রাঞ্চের অফিসার জাজির প্রতিবেশী এবং বন্ধু। বিয়ে অ্যাটেন্ড না করতে পারায় সে জাজির গাড়ি থামিয়ে তাকে উপহার দেয় এবং দুষ্যন্তের সাথেও পরিচিত হয়ে নেয়। সিন শিফট হয় আইয়ানা বাড়িতে। জাজির শাশুড়ি নাগাম্মা তাদের বাড়ির মহিলা তাইবাকে তাগাদা দিচ্ছিল সবকিছু গুছিয়ে রাখতে। এরই মাঝে জানা যায় জাজির শ্বশুর মালিকার্জুনের শরীরটা বিশেষ ভালো নয়। নাগাম্মা বলে, বিয়ে বাড়িতে বেশি পরিশ্রম হলে এমনটা হওয়া অস্বাভাবিক কিছু না। কিছুক্ষণের মধ্যেই জাজিরা চলে আসে। গাড়ি থেকে নামার সময় দুষ্যন্ত জাজিকে রেখেই সেখান থেকে চলে যায়। সকল নিয়ম কানুন শেষে নাগাম্মা জাজিকে বলে, চালের কৌটাটা পা দিয়ে ফেলে বাড়ির ভেতরে প্রবেশ করতে। জাজি পা দিয়ে চালের কৌটা ফেলতেই তার শ্বশুরও মাটিতে লুটিয়ে পড়ে। মালিকার্জুন মারা যায়। দুষ্যন্তদের একজন পরিচিত পুরোহিত এসে বলে, আমি তো আগেই বলেছিলাম এই বিয়ে না করাতে, এখন দেখো কি হয়ে গেল। দুষ্যন্ত সাথে সাথেই প্রতিবাদ করে বলে, বাবার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে, জাজির কোনো দোষ নেই। দেওয়ালের অপর পাশে থাকা জাজি দুষ্যন্তের এতটুকু সাপোর্টেই অনেক খুশি হয়ে যায়। রাতে জাজি টেলিফোনে তার মায়ের সাথে কথা বলছিল। সে তার মাকে বলে, এই বাড়ির কেউ ঠিকঠাক তার সাথে কথা বলছে না, কিন্তু দুষ্যন্ত অনেক ভালো মানুষ। নাগাম্মা চলে আসায় জাজি ফোন রেখে দেয়। নাগাম্মা তাকে বুঝিয়ে বলে, যে বাড়িতে আনন্দ হওয়ার কথা ছিল সেই বাড়িতে কান্নার শব্দ ভাসছে, তোমার সাথে দুটো ভালো কথা বলার সময় কোথায়? জাজি বেশ কষ্ট নিয়ে বলে, সে আসতেই এমন হয়েছে। তখন নাগাম্মা বলে, এখানে জাজির কোনো দোষ নেই, দুষ্যন্তের বাবার আয়ু হয়তো এই পর্যন্তই ছিল। রান্না শেষে জাজি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। তখনই মহেশের হাত থেকে খাবার পড়ে যায়। জাজি জিজ্ঞেস করে, সে খাবার ফেলে দিল কেন? মহেশ কিছু বলার আগেই তার হাত থেকে বাকি খাবারগুলোও পড়ে যায়। জাজি আবারও জিজ্ঞেস করে, খাবার কেন ফেলে দিল? মহেশ বলে, আমি ফেলিনি, বরং সে আবারও আমাকে বিরক্ত করতে এসেছে। মহেশ ভয়ঙ্কর রকমের পাগলামি শুরু করে। তার ভাষ্য মতে পুষ্প তাকে আবারও বিরক্ত করছে। তার পাগলামি অনেক বেড়ে গেলে দুষ্যন্ত মন্দির থেকে আগুন ও পানি নিয়ে আসতেই মহেশ অবশেষে ঠান্ডা হয়ে যায়। জাজি অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে তার মাকে ফোন করে বলে, তাকে এখান থেকে নিয়ে যেতে, নয়তো সে মারা যাবে। নাগাম্মা তার কাছে আসতেই জাজি তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। নাগাম্মা জাজিকে সাথে নিয়ে দুষ্যন্তর কাছে এসে তাকে বলে, জাজি অনেক ভয় পেয়েছে, তাকে সামলাতে। যাওয়ার আগে বলে যায়, দুষ্যন্তের বাবার মৃত্যুর 11 দিন পার না হলে তাদের একসাথে থাকা উচিত হবে না। আজ রাতটা যেন জাজি তার ননদ
পূর্ণির কাছে থাকে। নাগাম্মা চলে গেলে দুষ্যন্ত জাজিকে একটি বই দিয়ে বলে, নতুন বাড়িতে ঘুম আসতে সমস্যা হতে পারে, তখন এই বইটা পড়ো। দুষ্যন্তের এতটুকু কেয়ার পেয়েই জাজি খুশি মনে পূর্ণির কাছে ঘুমাতে চলে আসে, কিন্তু পূর্ণি সাফ জানিয়ে দেয় সে জাজির সাথে ঘুমাতে পারবে না। জাজি যেন বাইরে গিয়ে ঘুমায়। কি আর করা, জাজি বারান্দায় এসে ঘুমাতে গেলে তাইবা তার সাথে গল্প জুড়ে দেয়। কথায় কথায় জানতে পারে বিগত 4 বছর ধরে এই বাড়িতে ভালো কিছুই হচ্ছে না, কারণ কোন্ডেয়া দেব রেগে আছেন। জাজি তার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে, বাড়ির প্রধান কর্তা মারা গেল, কিন্তু বাইরের একটা মানুষও আসলো না। শুধু তাই নয়, বড় ভাই শিব এবং মেজ ভাই মহেশের স্ত্রীরা পর্যন্ত উপস্থিত ছিল না। তাইবা জানায় এই বাড়িতে সুখ হোক অথবা দুঃখ বাইরের কেউই আসে না। তাছাড়া বড় দুজনের স্ত্রীরাই বা আসবে কিভাবে, কারণ তারা তো মৃত। কিন্তু আজ সকালে যখন জাজি মহেশকে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করেছিল, তখন মহেশ বলেছিল সে বাপের বাড়িতে। তাইবা বলে হয়তো মৃত্যুর কথা শুনে জাজির খারাপ লাগতে পারে, তাই সে মিথ্যা বলেছে। জাজি আরো জানতে পারে সবার আগে মহেশের স্ত্রী পুষ্পবতী মারা গিয়েছিল। একদিন রাতে পুষ্প ঘুম থেকে উঠে বাড়ির পাশের কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। পরের দিন বেশ বেলা করে জাজের ঘুম ভাঙে। সে দেখতে পায় দুষ্যন্ত তার জন্য কফি বানিয়েছে। দুষ্যন্ত জানায় সে মানত করেছিল যদি সে একটি ভালো বউ পায় তাহলে প্রথম দিন সে তাকে কফি বানিয়ে খাওয়াবে। আস্তে আস্তে জাজি দুষ্যন্তের সাথে ফ্রি হতে শুরু করেছে। জাজি তার শাশুড়ির ঘরে এলে নাগাম্মা বলে সে কফি খায় না, শুধু জিরা পানি খায়। জাজি বলে সে জিরা পানিই এনেছে। তারপর বলে সে ভুল করে তার লাগেজটা বাড়িতেই ফেলে এসেছিল, তাই ফ্রেশ হয়ে পড়ার মতো তার কোনো জামাই নেই। তখন নাগাম্মা উঠে গিয়ে একটি আলমারি খুলে দেয়। জাজি জিজ্ঞেস করে, এত এত শাড়ি গহনা সব নাগাম্মার? নাগাম্মা বলে না, মহেশের স্ত্রী পুষ্পবতীর। একটু পর ডক্টর আসলে নাগাম্মা পূর্ণিকে বলে মহেশকে উঠিয়ে দিতে। পূর্ণি না করে দিলে জাজি বলে সে ডেকে নিয়ে আসছে। পুষ্পর লাল শাড়ি পরা জাজি মহেশকে ডাকতে গেলে অসুস্থ মহেশ ভাবে এটা হয়তো পুষ্প, যে তাকে সবসময় বিরক্ত করে, তাই মহেশ তাকে মারতে চাইছিল। জাজি তাকে বলে সে জাজি, কিন্তু মহেশ তার কোনো কথাই শোনে না। সঠিক সময়ে নাগাম্মা চলে আসায় জাজি তার কাছে আশ্রয় নিয়ে সে যাত্রায় বেঁচে যায়। নাগাম্মা পূর্ণিকে বলে দুষ্যন্তকে ডেকে নিয়ে আসতে। শিব ও দুষ্যন্ত তাদের বাবার জন্য পুজোয় ব্যস্ত ছিল। পূর্ণি গিয়ে সব খুলে বলতে দুজনে বাড়ি ফিরে এসে মহেশকে ধরে সরিয়ে নিয়ে যায়। এইদিকে জাজি বাড়ির এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। নাগাম্মা এসে বলে সে জাজিকে কিছু বলতে চায়। সব শোনার পর জাজির যদি মনে হয় সে এখানে থাকতে চায় না তাহলে সে চলে যেতে পারে। কাহিনী অতীতে ফিরে যায়। মহেশ অনেক চঞ্চল প্রকৃতির ছেলে ছিল। একদিন সে এসে জানায় সে বিয়ে করেছে এবং মেয়েটির নাম পুষ্পবতী। নাম আগের কালের হলেও পুষ্প যথেষ্ট মডার্ন, এতটাই মডার্ন যে তার সাথে মহেশের পরিচয় হয়েছিল ড্রিঙ্কস করতে গিয়ে। পুষ্পবতী ননভেজ খেত, এছাড়াও আরো এমন অনেক স্বভাব ছিল যেগুলো আইয়ানা বাড়ির নিয়মের সাথে যেত না। একদিন পুষ্প ড্রিঙ্কস করার সময় নাগাম্মা গিয়ে তাকে বাধা দেয়। তখনই সেখানে মহেশ চলে আসে। একটু পর শিব এবং তার বউ চারুলতাও উপস্থিত হয়। মহেশ এবং পুষ্পর সাথে নাগাম্মা ও শিবের ঝগড়া লেগে গিয়েছিল, কারণ তাদের মতে পুষ্পর এমন বেহায়াপনাতে কোন্ডেয়া রুষ্ট হয়েছে, তাই চারুর বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে শিব বলে বসে পুষ্প ঘুমের মধ্যে হাঁটে, তাকে রাতে বেঁধে রাখতে হয়। এই সবই কোন্ডেয়া দেবের রাগের কারণে হচ্ছে। কথাটা শুনেই পুষ্প রাগে অন্ধ হয়ে কোন্ডেয়া দেবের মূর্তিটি হাতে নিয়ে বাড়ির পাশের কুয়োতে ফেলে দেয়। দুষ্যন্ত সাথে সাথেই কুয়োয় ঝাঁপিয়ে পড়ে। নাগাম্মা বলে যেই কুয়োয় পুষ্প কোন্ডেয়া দেবকে ফেলেছিল সেই কুয়াতেই পুষ্প জীবন গেল। সব শুনে জাজি সিদ্ধান্ত নেয় সে আয়ানা বাড়িতেই থাকবে। পরের দিন রান্না করার সময় তাইবার কাছ থেকে জানতে পারে পুষ্প পরবর্তীতে অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল, পুজো পাঠ আর সংসারী হয়ে উঠেছিল। জাজি জিজ্ঞেস করে কিন্তু তার মৃত্যু তো কোন্ডেয়া দেবের অভিশাপের কারণে হয়েছিল, তাই না? তাইবা বলে এর পেছনে একটা ঘটনা দায়ী। মহেশ স্বেচ্ছায় পুষ্পকে বিয়ে করলেও 6 মাস যেতে না যেতেই সে নিজের রং দেখাতে শুরু করে। আসলে মহেশ ছিল মেয়েবাজ। সে নানা মেয়েদের উঠিয়ে নিয়ে গিয়ে তাদের সাথে খারাপ কাজ করত। এমনই একদিন এক মহিলা তার অল্প বয়সী মেয়েকে আইয়ানা বাড়িতে এনে মহেশের নামে বিচার দেয়। পুষ্প রেগে গিয়ে বাড়ির সবার সামনে চিৎকার করে উঠে বলে পুজো পাঠ করে কি হবে, ছেলে তো পাপিষ্ঠ। নাগাম্মা নতমস্তকে পুষ্পর কাছে ক্ষমা চেয়ে শান্ত হতে বলে, কিন্তু মহেশ পুষ্পর গায়ে হাত তুললে সে বলে তোমার মা, তোমার বাপ, তোমাদের দেবতা সব মিথ্যা। নাগাম্মা সহ সবাই পুষ্পকে মন্দিরে যেতে মানা করলেও পুষ্প কারোর কথা না শুনেই মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। তাই বা বলে পুষ্পর পিরিয়ড চলছিল, তার মন্দিরে যাওয়া একদমই উচিত হয়নি। জাজি কল্পনা করে কিভাবে কোন্ডেয়া রেগে গিয়ে পুষ্পকে ডেকে নিয়ে গিয়ে কুয়োয় ফেলে দিয়েছিল। পরের দিন অর্থাৎ জাজির
জাজির শ্বশুরের মৃত্যুর 5 দিন পর পুজোর সময় দুষ্যন্তের বড় ভাবি অর্থাৎ শিবের স্ত্রীর মা ও বোন সেখানে উপস্থিত হয়। তারা যখন জানতে পারে 5 দিন আগেই জাজির সাথে দুষ্যন্তের বিয়ে হয়ে গিয়েছে, তখন পুষ্পর বোন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। জাজিকে একা পেয়ে চারুর মা বোন তার সাথে কথা বলতে আসে। তাকে বলে চারুর বোন পদ্মলতার সাথে দুষ্যন্তের বিয়ে হওয়ার কথা ছিল। জাজি পদ্মর কাছে ক্ষমা চাইলে পদ্ম বলে এতে জাজির কি দোষ। সুযোগ পেয়ে জাজি জিজ্ঞেস করে চারুলতার মৃত্যু কিভাবে হয়েছিল। চারুর মা বলে এরা আমার মেয়ের উপর অনেক অত্যাচার করেছে, তাই সে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। কাহিনী অতীতে ফিরে যায়। সবার সম্মতিতে শিবের সাথে চারুর বিয়ে হয়েছিল, কিন্তু চারু ওভার থিঙ্কিং এর সমস্যা ছিল। সে ছিল প্রচন্ড সেন্সিটিভ। এই যেমন খাবার আগে দিয়া জ্বালাতে চায়, দিয়া না জ্বালিয়ে সে খাবার খাবে না। দিয়া জ্বালানোর পরেও সে খাবার খাচ্ছিল না, কারণ সে দিয়া জ্বালানোর সময় অন্য কেউ সেখানে যায়নি, অর্থাৎ তারা চারুকে মেনে নেয়নি। মানে একটু আতপাগলা টাইপের মানুষ ছিল চারু। বিয়ের বেশ কিছুদিন পর চারুর পিরিয়ড 50 দিনের মতো বন্ধ হয়ে গেলে সবাই ভাবে হয়তো সে গর্ভবতী, কিন্তু ডক্টর জানায় চারুর PCOS আছে, তাই তার মা হওয়ার সম্ভাবনা অনেক কম। জাজি চারুর মায়ের সাথে কথা বলার মাঝেই নাগাম্মা এসে তাদের ডেকে নিয়ে যায়। রাতে দুষ্যন্ত যখন বই পড়ছিল তখন জাজি তার ঘরে আসে। ইনিয়ে বিনিয়ে তাকে জিজ্ঞেস করে সে পদ্মকে বিয়ে করতে চাইছিল তাই না। দুষ্যন্ত বলে সে পদ্মকে কখনোই পছন্দ করেনি। তখনই নাগাম্মা এসে বলে দুষ্যন্ত সত্যি বলছে, চারু মা হতে পারবে না এবং সে পাগল, এই কথাটা তার পরিবার আমাদের কাছ থেকে লুকিয়েছিল। দেখা যায় একদিন চারু রেগে মেগে শিবের একজন মেয়ে কলিকে কথা শোনাতে শুরু করে, কারণ তার ধারণা ওই মেয়েটার সাথে শিবের অবৈধ সম্পর্ক রয়েছে আর তাতে জাউরেয়া তাকে সাহায্য করছে। সে মনে করে তার বাচ্চা হয় না বলেই হয়তো শিব অ্যাফেয়ারে জড়িয়েছিল। সেদিন মধ্যরাতে হঠাৎ শব্দে নাগাম্মার ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় চারু গোসল করে কন্যার মন্দিরে জাপ করতে বসেছে। তার অনেক আশা ছিল এইবার নিশ্চয়ই বাচ্চা হবে। পরের দিন নাগাম্মা চারুর পরিবারকে ডেকে পাঠায়, কারণ চারু যখন জানতে পারে তার বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই তখন সে নিজের হাত কেটে ফেলেছিল। চারু তার বোনকে দেখে নতুন আইডিয়া পায়। সে নাগাম্মার কাছে আবদার করে পদ্মকে দুষ্যন্তের সাথে বিয়ে দিতে, তাহলে এই পরিবার উত্তরাধিকারী পাবে আর সে একটু শান্তিতে ঘুমাতে পারবে। চারুর পাগলামি দেখে সবাই বাধ্য হয়ে তার কথায় সম্মতি দিয়েছিল। সেদিন রাতেই তার মানসিক অবস্থার অবনতি হয় এবং চারুর চিৎকারে নাগাম্মার ঘুম ভাঙলে সে দেখে চারু নিজের গায়ে আগুন লাগিয়ে ছটফট করছে। ঘর থেকে যাওয়ার আগে নাগাম্মা জাজিকে বলে যায় আজ তার কাছেই ঘুমাতে। জাজি নাগাম্মার পিছু পিছু যায়। তাকে জিজ্ঞেস করে চারুর মা বলছিল সে নাকি দুষ্যন্তের দ্বিতীয় স্ত্রী, তার আগের স্ত্রীর নাম নাকি বিন্দুমালিনী ছিল। পরের দিন জাজি দুষ্যন্তকে জিজ্ঞেস করে সে কেন বলেনি এর আগে তার বিয়ে হয়েছিল। পাশ থেকে শিব বলে তার পরিবারকে সব জানানো হয়েছিল। এবার জাজি তার মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তাকে কোনো কিছু কেন বলা হয়নি। পাশ থেকে মহেশ বলে তারা যখন 5 একর জমি দেওয়ার কথা বলতে গিয়েছিল তখন তার মাই তো তাদের চুপ করে থাকতে বলল। জাজি অনেক বেশি ভেঙে পড়ে। সে তার মাকে বলে মাত্র 5 একর জমির জন্য তারা তাকে বেচে দিল। ফোন রেখে জাজি সেখান থেকে চলে গেলে দুষ্যন্ত তার পিছু পিছু এগিয়ে আসে। তাদের মধ্যে মান অভিমানের অনেক কথা হয়। এক পর্যায়ে জাজি বিন্দুর কথা জানতে চাইলে দুষ্যন্ত বলতে শুরু করে তাদের বাড়িতে অনেক ধুমধাম করে পুজো উদযাপন করা হয়। সেবার সে একজন আর্টিস্টকে নৃত্য পরিবেশনের জন্য ডেকেছিল। আর্টিস্ট নিজের নাম বলে অক্ষিতা। অক্ষিতা ও দুষ্যন্তের মধ্যে প্রথম দিন থেকেই বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। রাতে অক্ষিতা নৃত্য পরিবেশনের সময় সবাই মন্ত্রমুগ্ধের মতো তার নাচ দেখছিল। তখনই একটি ফোন এলে দুষ্যন্ত আসর ছেড়ে ফোন ধরতে যায়। সে কথা শেষ করে আসতে আসতে অক্ষিতার নাচ শেষ হয়ে গেলে সবাই তার নাচের অনেক প্রশংসা করছিল। অক্ষিতা দুষ্যন্তকে জিজ্ঞেস করে তার কেমন লেগেছে নাচ। দুষ্যন্ত উত্তর দেয় অনেক সুন্দর হয়েছে বিন্দু। কথাটা শুনতেই তার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। গভীর রাতে অক্ষিতা বা বিন্দু লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে পালানোর সময় দুষ্যন্ত তাকে ধরে ফেলে। বিন্দু তাকে জানায় তার বাবা অনেক বড় একজন বিজনেসম্যান, কিন্তু ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে তার অনেক ঋণ হয়ে গিয়েছে। একজন তাকে প্রস্তাব দিয়েছে সে বিন্দুর বাবার সব লোন পরিশোধ করে দেবে, তার বদলে বিন্দুর সাথে তার বিয়ে দিতে হবে। সমস্যা হলো বিন্দুর বয়স 21 এবং সেই লোকটার বয়স 52। তাই বিন্দু নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে এক কাপড়ে বাড়ি থেকে পালিয়ে এখানে একটি নৃত্যশালায় এসেছিল। সেখান থেকে এই বাড়িতে এসেছে। হঠাৎ বিন্দুর অ্যাস্থমার অ্যাটাক হলে সে দ্রুত ইনহেলার ব্যবহার করে। ইনহেলার নিতেই সে সুস্থ হয়ে যায়। দুষ্যন্ত প্রস্তাব দেয় আজ রাত এখানে থেকে কাল না হয় চলে যেও। বিন্দুও রাজি হয়ে যায়, কিন্তু পরের দিন তার বাবা পুলিশ সহ সেখানে উপস্থিত হলে
বলে বিন্দুকে বাঁচাতে দুষ্যন্ত মিথ্যা বলে তারা একে অপরকে ভালোবাসে, তারা শীঘ্রই বিয়ে করবে। কিছুদিনের মধ্যে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের রাতে বিন্দু বলে সে নিজের জীবনে কিছু অ্যাচিভ করার আগ পর্যন্ত দাম্পত্য জীবন শুরু করতে চায় না। দুষ্যন্ত বলে সেও তাই বলতে চাইছিল। তারপর সে নিজের ঘর থেকে বের হয়ে বাইরে এসে ঘুমায়। সব শোনার পর জাজি দুষ্যন্তকে সরি বলে, সাথে এটাও জানায় সে দুষ্যন্তকে ভালোবেসে ফেলেছে। এই বাড়িতে জাজির সব থেকে ভালো সম্পর্ক ছিল তাইবার সাথে। সে তাইবার থেকে জানতে পারে বিন্দুও খুব ভালো মানুষ ছিল, তার অ্যাস্থমা না থাকলে সে হয়তো আজ বেঁচে থাকতো। জাজি বলে কিন্তু অ্যাস্থমার কারণে তো কেউ মারা যায় না। তখন তাইবা জানায় একদিন রাতে হঠাৎ বিন্দুর অ্যাস্থমার অ্যাটাক হলে সে তার ইনহেলার খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। দুষ্যন্তও খোঁজে কিন্তু না পেয়ে সে জাউরাইয়াকে বলে গাড়িতে একটি ইনহেলার আছে, সেটা নিয়ে আসতে। জাউরাইয়া ইনহেলার নিয়েও এসেছিল কিন্তু সেটা দেওয়ার আগেই বিন্দু মারা যায়। তাইবা বলে না জানি কার অভিশাপ লেগেছে, এই বাড়ির একটা বউও বাঁচে না। এই সব শুনে জাজি নিজের চোখের সামনে একটি ঝুলন্ত লাশ দেখতে পাচ্ছিল। সে দুষ্যন্তর কাছে এসে তাকে বলে আমার অনেক ভয় করছে, মনে হচ্ছে আমিও বোধহয় মারা যাব। দুষ্যন্ত তাকে শান্ত করে বলে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে। পরের দিন তারা একজন পূজারীকে ডেকেছিল যার মাধ্যমে তারা কোন্ডেয়া দেবের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর চাইবে। যথারীতি পূজারী পূজা শুরু করে। সে কোন্ডেয়াকে জিজ্ঞেস করে জাজির মনে হচ্ছে সে মারা যাবে, এই বাড়িতে কি আরো মৃত্যু হবে? কোন্ডেয়া দেবের মাথা থেকে একটি ফুল নিচে পড়ে যায়, যার অর্থ হ্যাঁ আরো মৃত্যু হবে। পূজারী তাদের বিভিন্ন বিধির কথা বলে যেগুলো করলে হয়তো আর কোনো সমস্যা হবে না। জাজি দৌড়ে গিয়ে পুরোহিতকে জিজ্ঞেস করে সে তো কোনো অপরাধ করেনি, তাহলে কোন্ডেয়া দেব তার উপর রুষ্ট কেন? পূজারী বলে এগুলো কোন্ডেয়া নয় বরং আত্মার কাজ। দুষ্যন্তদের বাড়ির কুয়োর কাছ থেকে মাত্র 200 গজ দূরে একজনের বাড়ি ছিল যার পরিবারের 6 সদস্য সবাই আত্মহত্যা করেছিল। পূজারী অনেক নিষেধ করার পরেও তারা কথা শোনেনি। তারা সস্তায় সেই জমি কিনে কবরগুলো উৎখাত করেছিল। সেই 6 আত্মাই এই কাণ্ড ঘটাচ্ছে। এই বাড়িতে 6টা মৃত্যু ঘটবে, তাই জাজি যেন সাবধান হয়ে যায়। জাজি পূজারীর কথা শুনে আরো বেশি ভয় পেয়ে যায় এবং তার সামনে একটি অচেনা মহিলাকে দেখতে শুরু করে। সিন শিফট হয়। দুষ্যন্ত জাজিকে নিয়ে ব্যাংকে এসেছে। সে জাজিকে গাড়িতে বসতে বলে ব্যাংকের ভেতরে যাওয়ার সময় তার পরিচিত একজন বলে ব্যাংকের ম্যানেজার তার সাথে দেখা করতে চাইছে। সে ভেতরে চলে গেলে লোকটা জাজিকে জিজ্ঞেস করে তারা কি দূরে কোথাও যাচ্ছে নাকি? জাজি বলে হ্যাঁ কাশি। তখন লোকটা বলে কাশি কেন? সুইজারল্যান্ড যাওয়া উচিত। দুষ্যন্ত তো আগের বউয়ের লাইফ ইন্স্যুরেন্স থেকে 57 লক্ষ টাকা পেয়েছে। পাশ থেকে অন্য একটি লোক বলে না জানি মেয়েটা মরেছিল নাকি মেরে ফেলেছিল। জাজি এইসব কথা শুনে ভাবতে শুরু করে হয়তো দুষ্যন্তই বিন্দুর ইনহেলার গুলো সেখান থেকে সরিয়ে ফেলেছিল যাতে সে মারা যায় এবং ইন্স্যুরেন্সের টাকাগুলো দুষ্যন্ত পেয়ে যায়। বাড়ি ফেরার পথে দুষ্যন্ত জানায় তার অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে। ম্যানেজার বলছিল টাকাগুলো ইন্স্যুরেন্সে ইনভেস্ট করে রাখতে, তাই সে জাজির নামে 60 লাখ টাকার পলিসি নিয়েছে। তারা বাড়ি ফিরে দেখতে পায় জাজির মা তাদের বাড়িতে বেড়াতে এসেছে। দুষ্যন্ত তাকে আগে ভাগেই জাজির পাসপোর্ট সাইজের ছবি আনতে বলেছিল। সে যখন জাজিকে ফর্মে সাইন করতে বলে তখন জাজি একবার মানা করার চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না। জাজি তার মাকে একা পেলে অনুরোধ করে তাকে আইয়ানা বাড়ি থেকে নিয়ে যেতে, কারণ তার মনে হচ্ছে দুষ্যন্তই টাকার জন্য তার প্রথম স্ত্রীকে খুন করেছিল। তাদের এই কথোপকথন পূর্ণি শুনে ফেলে। পরে নাগাম্মা জাজিকে বোঝায় তাদের বাড়িতে যাতে আত্মার প্রকোপ না হয় তাই সে বাড়িতে বাধা দিয়েছে। এছাড়া অনেকে অনেক কথা বলে যেমন দুষ্যন্ত টাকার জন্য বিন্দুকে মেরে ফেলেছিল, এগুলো আসলে লোকের হিংসা। সে আরো বলে দুষ্যন্ত তো প্রথমে তাকে বিয়ে করতেই চায়নি, কিন্তু নাগাম্মা যখন বলল তার বাকি 2 ভাইও বিয়ে করবে না সে একা একা কিভাবে থাকবে, তখন নাগাম্মার কথা চিন্তা করে দুষ্যন্ত বিয়ে করতে রাজি হয়েছিল। পরের দিন জাজির ভয় কাটাতে বাড়িতে যজ্ঞ করা হয়। পুরোহিত সবাইকে প্রসাদ বিলিয়ে দিতে বলে। সবাই সেখানে উপস্থিত থাকলেও মহেশ ছিল না, তাই নাগাম্মা জাজিকে বলে তাকে প্রসাদটা দিয়ে আসতে। জাজি যখন উপরে মহেশকে প্রসাদ দিতে যায় তখন দেখতে পায় মহেশ মারা গিয়েছে এবং তার মুখ দিয়ে ঝাঁক বের হচ্ছে। মহেশের সমাধি শেষে রাতে দুষ্যন্ত বলে কাল সে জাজিকে নিজের বাড়িতে পাঠিয়ে দেবে। তখন শিব বলে তাদেরও উচিত এই বাড়ি থেকে চলে যাওয়া, কারণ পূজারী বলেছিল 6টা মৃত্যু হবে, অলরেডি 5 জন মারা গিয়েছে। কিন্তু নাগাম্মা এই বাড়ি ছেড়ে যেতে রাজি হয় না। রাতে নাগাম্মা পানি খেতে উঠে দেখতে পায় 2 জন লোক মহেশের কবর খুঁড়ছে। সে সবাইকে নিয়ে সেখানে পৌঁছালে জানতে পারে জাজির পুলিশ বন্ধু মহন্তোষ এই খনন কাজ চালাচ্ছে যাকে জাজি ডেকে নিয়ে এসেছে, কারণ তার ধারণা মহেশ মারা যায়নি বরং তাকে খুন করা হয়েছে। অনেক বাধা দেওয়ার পরও মহন্তোষ মহেশের বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে গেলে দুষ্যন্ত ও শিব গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। তারা বডি নিয়ে যেতে দেবে না।
কিন্তু মহন্তোষ গাড়ি চালিয়ে দিলে তারা সরে যেতে বাধ্য হয়। পুলিশ যেতেই নাগাম্মা জাজিকে চড় মারে আর দুষ্যন্ত বেশ ঠান্ডা মাথায় তাকে জিজ্ঞেস করে সে কেন পুলিশ ডেকেছে। জাজি বলে এই বাড়িতে যা কিছু হচ্ছে তা না কন্ডেয়ার অভিশাপের কারণে আর না ভূতের কারণে হচ্ছে, এই সবের পেছনে মানুষের হাত রয়েছে। শিব বলে ওঠে জাজি কি বলতে চাইছে, তারা মহেশকে মেরেছে? মহেশ ওষুধের ওভারডোজের কারণে মারা গিয়েছে। জাজি উত্তর দেয় আর আপনি মহেশকে ওষুধের ওভারডোজ দিয়েছিলেন, আমি রাতে সব দেখেছিলাম। সিন অতীতে ফিরে যায়। আগের দিন রাতে মহেশ কারো ফিসফিসিয়ে কথা বলার শব্দে নিচে এসে দেখতে পায় পূর্ণি জাওরাইয়ার সাথে তার ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলছে। মহেশ ভাবে হয়তো বাড়ির চাকরের সাথে পূর্ণির সম্পর্ক রয়েছে। জাজি তখন দেওয়ালের পাশেই দাঁড়িয়েছিল। মহেশ তাদের শাসন করার সময় শিব সেখানে চলে আসে। মহেশ তার কাছে পূর্ণির ব্যাপারে নালিশ করলে শিব তাদের কিছু না বলে মহেশকে শান্ত করতে করতে সেখান থেকে তার ঘরে নিয়ে যায়। শিব মহেশকে জানায় পূর্ণির সম্পর্ক জাওরাইয়ার সাথে নয় বরং ভাস্কর নামের একটা মেয়ে বা ছেলের সাথে চলছে। পূর্ণি নিজে তাকে সবকিছু বলেছে। সে মাকেও সবটা বলতে চাইছিল, কিন্তু এরই মাঝে দুষ্যন্তের বিয়ে ঠিক হয়ে যায়। পূর্ণি আশঙ্কা করছিল সে হয়তো প্রেগনেন্ট হয়ে যেতে পারে, তাই জাওরাইয়াকে পাঠিয়েছিল ওষুধ এনে দেওয়ার জন্য। মহেশ কপাল চাপড়ে বলে এত বড় অপমান পূর্ণি কিভাবে করতে পারলো। তারপর হঠাৎ আবারও পুষ্পর কথা বলতে শুরু করলে শিব তাকে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে বলে। মহেশ বলে সে ওষুধ খেতে চায় না, কিছু হলেই তারা তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। মহেশ নিজে থেকে ওষুধ খেতে রাজি হচ্ছিল না, তাই শিব তাকে জোর করে অনেকগুলো ওষুধ খাইয়ে দেয়। আর এর সবটাই জাতি দেখে ফেলেছিল। কাহিনী বর্তমানে ফিরে আসে। নাগাম্মা সবটা জানতে পেরে পূর্ণির উপর চিৎকার করা শুরু করলে পূর্ণি উল্টো জাজির দোষ ধরা শুরু করে। মানে পরিবারের ভেতর একটা কেওয়াটিক সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল। এরই মাঝে শিব এসে জাজিকে মহেশের প্রেসক্রিপশন দিয়ে বলে সেটা পড়তে। সেখানে লেখা ছিল যদি একটা ওষুধে কাজ না হয় তাহলে দিনে 3টা ওষুধ খাওয়া যাবে। রাতে শিব মহেশকে 3টা ওষুধই দিয়েছিল। হয়তো সকালেই মহেশ আগে থেকেই একটা ওষুধ খেয়ে নিয়েছিল, যার কারণে ওভারডোজ হয়ে যায় আর সে মারা যায়। সে জাজিকে বলে জাজি যেন পুলিশকে ফোন করে বলে মহেশের বডিটা ফিরিয়ে দিতে। পুলিশ বডি ফিরিয়ে দিলে তারা আবারও সুন্দরভাবে মহেশের দাফন কার্য সম্পন্ন করে। মহন্তোষ নিজে নাগাম্মার কাছে এসে সরি বলে, কারণ এভাবে বডি খুঁড়ে বের করার আগে তার উচিত ছিল একটু যাচাই বাছাই করা। মহন্তোষ জাজিকে একপাশে সরিয়ে এনে তাকে জানায় জাজি কল করার আগেই মহেশের পোস্টমর্টম সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু মহন্তোষ কথাটা তার শ্বশুরবাড়ির লোককে জানায়নি। ডক্টরদের ধারণা এটা খুন হতে পারে। বিকেলের মধ্যে পোস্টমর্টমের রিপোর্ট চলে আসবে আর তখনই সবটা পরিষ্কার হয়ে যাবে। মহন্তোষ জাজির কাছে তার শ্বশুরের মেডিকেল রিপোর্টও চেয়েছিল। জাজি সেটা তাকে দিলে মহন্তোষ সেখান থেকে চলে যায়। জাজিকে মহন্তোষের সাথে কথা বলতে গাছের আড়ালে লুকিয়ে থাকা তাইবা দেখে ফেলেছিল। জাজির মনে পড়ে যায় মারা যাওয়ার আগে মহেশ শিবকে বলেছিল সে পুষ্পর লেখা একটা পুরাতন চিঠি পেয়েছে। জাজি দ্রুত মহেশের ঘরে পৌঁছায়, কিন্তু দেখা যায় সে আসার আগেই মহেশের সকল জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। জাজি ও তাইবা রান্নাঘরে রান্না করার সময় জাজি একটি নতুন সবজি দেখতে পেয়ে তাইবাকে জিজ্ঞেস করে এটা কি। তাইবা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে হাত ধুইয়ে দিয়ে বলে এটা গৌরী গাট্টা, অনেক বিষাক্ত, যদি কেউ এটা খায় তাহলে সে দম বন্ধ হয়ে সেখানেই মারা যাবে। জাজি জিজ্ঞেস করে তাহলে এটা এখানে কেন রাখা হয়েছে। তাইবা উত্তর দেয় এটা শুকিয়ে গুঁড়ো করে অল্প পরিমাণে চায়ের সাথে খেলে ঠান্ডা কাশি দূর হয়, কিন্তু যদি পরিমাণ বেশি হয়ে যায় তাহলে মানুষ মারা যায়। কথার মাঝেই মহন্তোষ জাজিকে কল করে। তাইবা জাজিকে চা দিয়ে বাকিটা নাগাম্মাকে দিয়ে আসতে চলে যায়। এইদিকে মহন্তোষ জানায় মহেশের বডিতে একটি বিষাক্ত পদার্থ পাওয়া গিয়েছে যেটা সাধারণত গৌরী গাট্টাতে থাকে। এটা খেলে কিডনি ফেল হয় এবং হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যায়। ইনফ্যাক্ট এই বিষ জাজির শ্বশুরের শরীরেও পাওয়া গিয়েছিল। এইদিকে তাইবার দেওয়া চা খেয়ে জাজি অসুস্থ অনুভব করলে সে মহন্তোষকে জানায় হয়তো তাকেও বিষ দেওয়া হয়েছে। এটা বলার পরপরই জাজি নিজে পড়ে যায়। সে বিষের যন্ত্রণায় কাতরে ওঠে। দুষ্যন্ত জাজিকে কোলে করে বারান্দায় এনে শোয়াতেই ডক্টর চলে আসে। সে পরীক্ষা করে বলে জাজির পালস রেট আস্তে আস্তে কমে যাচ্ছে।
আছে, যে কোনো মুহূর্তেই যা কিছু হয়ে যেতে পারে। ডক্টর জিজ্ঞেস করে জাজি বমি করেছে কিনা। দুষ্যন্ত জানায় একবার বমি হয়েছে। এরই মাঝে মহন্তোষ এসে জাজির খোঁজ খবর নিয়ে জিজ্ঞেস করে ওই মুহূর্তে জাজির সাথে কে ছিল। দুষ্যন্ত বলে তাইবা। দেখা যায় তাইবা রুদ্ধশ্বাসে জঙ্গলের দিকে ছুটে চলেছে। দুষ্যন্ত ও মহন্তোষ তাকে আটক করতে সক্ষম হয়। মহন্তোষ তাইবাকে বাড়িতে এনে সবকিছু স্বীকার করতে বলে। তখনই ডাক্তার এসে জানায় জাজি বর্তমানে বেশ ভালো আছে এবং তার জ্ঞান ফিরেছে। দুষ্যন্ত জাজিকে বলে সে সব থেকে বেশি যেই তাইবাকে ভালোবাসত সেই তাইবাই তাকে বিষ দেওয়ার চেষ্টা করেছিল। জাজি আস্তে করে তাইবাকে ডাক দেয়। তাইবা আসতেই জাজি তাকে বলে তুমিই আমার জীবন বাঁচিয়েছো তাই না। দেখা যায় জাজি যখন বিষের যন্ত্রণায় ছটফট করছিল তখন তাইবা এসে তাকে একটি জড়িবুটি খাইয়ে দেয় যাতে তার বমি হয় এবং বিষের প্রভাব কিছুটা কমে যায়। শিব জিজ্ঞেস করে তাহলে তাইবা পালাচ্ছিল কেন। তাইবা জানায় সে পালাচ্ছিল না, বরং সে আরো জড়িবুটি আনতে জঙ্গলে যাচ্ছিল। জাজি দুষ্যন্তকে বলে যা সেই বানিয়েছিল, কিন্তু জানতে পারেনি ওটাই গৌরীঘাটটা মেশানো ছিল। দেখা যায় চায়ে বিষ আসলে নাগাম্মা মিশিয়েছিল। এদিকে নাগাম্মা বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় জাজি তার কাছে আসতেই সে ভয় পেয়ে যায়, কিন্তু জাজির তো তখন ভেতরে ট্রিটমেন্ট চলছে, তাহলে নাগাম্মার কাছে কে। পরের দিন নাগাম্মা বাদে বাকি সবাই দূরের মন্দিরে যায় কোন্ডেয়ার কাছে আরো একবার প্রশ্ন করে উত্তর পাওয়ার আশায়। নাগাম্মা শরীর খারাপের বাহানায় বাড়িতেই থেকে যায়। সবাই মন্দিরে পৌঁছালে পূজারী পুজো শুরু করে। এদিকে নাগাম্মা বাড়িতে কিছু একটা খুঁজছিল, তখনই পেছন থেকে কেউ এসে বিষাক্ত পাউডারের কৌটা দেখিয়ে বলে এটা খুঁজছো। অন্যদিকে মন্দিরে জাজি একটু অন্য পাশে গিয়ে মহন্তোষের সাথে কথা বলছিল, কিন্তু দেখা যায় বাড়িতে নাগাম্মার সাথে জাজিই কথা বলছিল। অর্থাৎ জাজি একই সাথে দুই জায়গায়। কিভাবে সম্ভব। বাড়িতে থাকা জাজি নাগাম্মাকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করেছে। নাগাম্মা কোনো উত্তর দেওয়ার আগেই পাশ থেকে অর্জুন নামের একটি কিশোর ছেলে হাসতে হাসতে নাগাম্মাকে খেপাতে শুরু করে। নাগাম্মা তাকে মারতে গেলে অর্জুন দৌড়ে পালায়। সে অর্জুনকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। অর্জুনকে না পেয়ে নাগাম্মা সেখানেই বসে পড়েছিল। কোন্ডেয়ার মন্দির থেকে কার যেন ছায়া বের হয়। জাজির কণ্ঠে জিজ্ঞেস করে সে এইসব কেন করছে। আমরা জানতে পারি নাগাম্মা ছোটবেলা থেকেই রানী সাজতে খুব ভালোবাসতো। সে রানী আর বাকি সবাই প্রজা এবং দাসী। একদিন নাগাম্মার মা তাকে খাবার দিলে সে ভাব দেখিয়ে খাবারটা নিচে ফেলে দেয়। এতে রেগে গিয়ে তার মা তার মুখ সেই খাবারে ঠেসে ধরে, যেটা অর্জুন নামে তার খেলার সাথে দেখে ফেলেছিল। নাগাম্মার মা বলে তার স্বভাব না বদলালে সে তাকে গৌরীঘাটটার বিষ খাইয়ে মেরে ফেলবে। পরের দিন খেলার সময় নাগাম্মা আবারও রানী সাজলে অর্জুন বলে ওঠে সে শুধু খেলার সময় রানী, বাড়িতে তো সে চাকরানী হয়ে থাকে। কথাটা শুনেই বাকি বাচ্চারা হাসতে শুরু করে, যেটা দেখে নাগাম্মা রেগে গিয়ে অর্জুনের গলা চেপে ধরেছিল। সে বাড়িতে আসতেই তার মা অর্জুনের গলা চেপে ধরার শাস্তি স্বরূপ তাকে গরম কাঠ দিয়ে পুড়িয়ে দেয়। নাগাম্মা চুপচাপ হয়ে পড়ে। পরের দিন সে তার মাকে নিজে থেকে খাবার দিলে তার মা ভাবে হয়তো নাগাম্মার বুদ্ধি খুলেছে, কিন্তু খাবারটা খেতেই তার মা সেখানেই মারা যায়। তারপর থেকে আর কেউ তাকে হাসির খোরাক বানাতে পারেনি। তার বর, বাচ্চারা, আত্মীয় স্বজন, কাজের লোক থেকে শুরু করে সবাই তার কথা মেনে চলতো, কিন্তু প্রথমবার তার মনে হয়েছিল পুষ্পর কারণে তার ছেলে তার থেকে দূরে সরে যাচ্ছে। তাছাড়া পুষ্প নিজেকে বদলে এই বাড়িতে তার জায়গা নিতে চাইছিল। একদিন পুষ্প এসে বলে নাগাম্মা যদি পুষ্পকে এই বাড়ির মালকিন হিসেবে ঘোষণা না করে তাহলে সে মহেশকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। নাগাম্মা তখন অর্জুনকে কল্পনায় দেখতে পায় যে তাকে হেয় করছিল। রাগান্বিত নাগাম্মা সেই রাতেই পুষ্পকে ডেকে কুয়ার কাছে নিয়ে গিয়ে কথার ছলে তাকে ডুবিয়ে মেরেছিল। সে ভেবেছিল পুষ্পর মৃত্যুর পর বুঝি সব ঠিক হয়ে যাবে, কিন্তু একদিন চারু এসে তাকে বলে যেদিন পুষ্প মারা গিয়েছিল সে সেদিন নাগাম্মাকে কুয়ার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সে খুব জোরে নাগাম্মাকে চড় মেরে দিয়ে বলে এই চড়টা পুষ্পকে মারার জন্য আর তাকে মা না হতে দেওয়ার জন্য। নাগাম্মার আনা ডক্টর দিয়ে কিছু হচ্ছিল না, তাই চারু অন্য ডক্টরের কাছে গিয়ে জানতে পারে তার কোনো সমস্যা নেই, বরং কেউ তাকে বাচ্চা নষ্ট করার ওষুধ দিচ্ছে। চারু আরো একটা চড় মেরে বলে সে কাল পুলিশ ডাকবে। নাগাম্মা আবারও অর্জুনকে দেখতে পায় যে তাকে বিদ্রুপ করে হাসছিল। রাগান্বিত নাগাম্মা সেদিন রাতেই ঘুমন্ত চারুকে আগুন লাগিয়ে মেরে ফেলে। এভাবে যেই তার পথে এসেছে সে সবাইকে মেরে ফেলেছে। জাজি বলে ওঠে সে নিজে পাপ করে কোন্ডেয়ার উপর দোষ চাপিয়ে দিচ্ছিল কেন। নাগাম্মা বলে যেখানে কোন্ডেয়া চুপ সেখানে সে কে এই প্রশ্ন করার। কথাটা বলেই জাজের দিকে তাকাতেই দেখে এটা আসলে কোন্ডেয়া। এটা দেখে নাগাম্মা ভয় পেয়ে বারান্দা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে সেখানেই পড়ে থাকে। সবাই মন্দির থেকে বাড়ি ফিরে এসে নাগাম্মাকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসে
আসে, কিন্তু ততক্ষণে সব শেষ, নাগাম্মা মারা গিয়েছে। কাহিনী শিফট হয় বেশ কিছুদিন পর। দুষ্যন্ত জাজিকে বলে আজ থেকে তাকে নাগাম্মার মতোই এই বাড়িকে সামলাতে হবে। আমরা দেখতে পাই জাজি ঠিক নাগাম্মার মতোই সেজেছে। সে গাড়িতে উঠে বসলে তাইবা মন খারাপ করে বলে নাগাম্মা কোন্ডেয়াকে অনেক মানতেন, কিন্তু তার মৃত্যু কিভাবে হলো সেটা কেউ জানতেই পারলো না। তখন আমরা জাজির মুখে একটা অদ্ভুত হাসি দেখতে পাই। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। কিছু প্রশ্ন থেকেই যায়, যেমন কোন্ডেয়ার সাথে জাজির কি কানেকশন, আসলে কি কোন্ডেয়া এসেছিল নাকি সবই নাগাম্মার সাইকোলজিক্যাল সমস্যার কারণে হয়েছে। আশা করছি আপনার কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।